পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন এক ভূমিকম্প ঘটতে চলেছে। কলকাতা হাইকোর্ট এমন একটা নির্দেশ দিয়েছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যতের উপরে যে প্রভাব। শুভেন্দু অধিকারীকে নিষিদ্ধ করেছে হাইকোর্ট। পশ্চিমবঙ্গের তুলপার পরিস্থিতি, শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হয়। এদিকে আজ পশ্চিমবঙ্গের হাইকোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভয়াবহ একটি রায় হয়। পশ্চিমবঙ্গের সকল মুসলিমরা শুভেন্দুর বিরুদ্ধে মামলা করেছিল। পশ্চিমবঙ্গের তুলপার পরিস্থিতি, ভারতের প্রত্যেকটা জনগণ অবাক হয়েছে। রাজ্যের রাজনৈতিক সমীকরণে যখন একের পর এক ধাক্কা, দলীয় ভাঙন আর সাংগঠনিক সংকট নিয়ে জোর চর্চা চলছে, ঠিক সেই আবহেই ফের কর্মীদের মাঠে নামার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। তথ্য ভুল দিলেন কেন? এর জন্য ক্ষমা চান, ওনাকে ক্ষমা চাওয়া উচিত তথ্য ভুল দেওয়ার জন্য। যে রাজ্যের মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়, উনি নিজের ফেসবুক পেজে, টুইটার হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে উনি লিখছেন একটা ভুল তথ্য দিচ্ছেন, ভুল ইতিহাস বলছেন। লজ্জা! আজকে বাংলার মানুষের, একটা বাংলার এমন মুখ্যমন্ত্রীকে পেতে হলো যিনি সম্পূর্ণ ইতিহাসটাকে পাল্টে দিচ্ছেন এবং ভুল তথ্য দিচ্ছেন। তাজা খবর পাই ক্ষমতা হারাতে যাচ্ছে শুভেন্দু অধিকারী। হিন্দুদের বিক্ষোভ, শুভেন্দু অধিকারী কান্না করতেছে, তার মাথায় হাত। শুভেন্দু অধিকারীর মতো নেতা যদি ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, তবে তাকে প্রতিহত করার মতো শক্তি পশ্চিম বাংলার সব শ্রেণী পেশার মানুষের আছে। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমিও এসপিও বুঝবো না, চিফ মিনিস্টারও বুঝবো না। একদিকে পশ্চিমবঙ্গের সকল নেতারাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, অন্যদিকে আজকে পশ্চিমবঙ্গের হাইকোর্ট শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠিন একটি রায় দেয় এবং এই রায় দেওয়ার পর শুভেন্দু অধিকারী বিপদের মুখে পড়ে। দর্শক শ্রোতা, মমতা ব্যানার্জির দল তৃণমূল এবার গর্জে উঠেছে, তার কর্মীরা রাজপথে নেমে অ্যাকশন নিচ্ছে। এখন আমরা দেখতে পারি শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে অসংখ্য ঘটনা, সবকিছুই তুলে ধরবো আপনাদের সামনে এই একটি ভিডিওর মাধ্যমে। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। রাজ্যের রাজনৈতিক সমীকরণে যখন একের পর এক ধাক্কা, দলীয় ভাঙন আর সাংগঠনিক সংকট নিয়ে জোর চর্চা চলছে, ঠিক সেই আবহেই ফের কর্মীদের মাঠে নামার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। লক্ষ্য একটাই, 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ। বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রামমোহন হলে আয়োজিত প্রস্তুতি সভা থেকে ফোনে কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন তিনি। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ছিল লড়াইয়ের ডাক। মমতা ব্যানার্জি বলেন, 21শে জুলাইয়ের সভার জন্য আমরা অনুমতি পাবো বলেই আশা করছি। আমরা বছরে মাত্র একটা দিনই বড় সমাবেশ করি, সেই মঞ্চ থেকেই সব বিষয়ে বিস্তারিত বলবো। 5 জন কর্মী থাকলেও আমি ধর্মতলায় থাকবো, আপনারাও অবশ্যই সমবেত হবেন। কি বার্তা দিয়েছিলেন শুনব। মমতার এই বার্তা শুধু উত্তর কলকাতার কর্মীদের উদ্দেশ্যেই নয়, রাজনৈতিক মহলের মতে গোটা রাজ্যের তৃণমূল সংগঠনের জন্যই এক স্পষ্ট বার্তা। কারণ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। দল ভাঙার আলোচনা থেকে শুরু করে নেতাদের দূরত্ব, সব মিলিয়ে বিরোধী আসনে বসার পর প্রথম 21শে জুলাইয়ের সমাবেশ ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ভাবুন তো একবার, একটা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে, সরকার গঠন হয়ে গেছে, মন্ত্রী মুখ্যমন্ত্রী সবকিছু ঠিকঠাক চলছে, আর ঠিক তখনই দেশের বিচার ব্যবস্থা এসে বলছে 1 মিনিট দাঁড়ান, আগে প্রমাণ করুন এই ভোটটা সুষ্ঠু হয়েছিল কিনা। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন এক ভূমিকম্প ঘটতে চলেছে। কলকাতা হাইকোর্ট এমন একটা নির্দেশ দিয়েছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো মূলধারার সংবাদ মাধ্যমে হয়তো আপনাকে এতটা গভীরভাবে বোঝাবে না। ভবানীপুরের নির্বাচনী বিতর্ক, হাইকোর্টের সেই অভূতপূর্ব নির্দেশ, ইভিএম নিয়ে নতুন করে যে প্রশ্ন উঠেছে এবং এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মিড ডে মিল থেকে শুরু করে ধর্মীয় স্থাপনা বিতর্ক পর্যন্ত সবকিছু আজ একসঙ্গে বিশ্লেষণ করব। তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই করে ফেলুন এবং বেল আইকনটি অবশ্যই চেপে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়। ভবানীপুর কেন্দ্রটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা আগে বুঝতে হবে। এটা শুধু একটা বিধানসভা আসন নয়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজনীতির একটা প্রতীকী যুদ্ধক্ষেত্র। 2021 সালের নন্দীগ্রামে যে তীব্র লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে, সেই লড়াইয়ের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছিল ভবানীপুরে। নন্দীগ্রামের পর থেকে শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলে আসছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের ঘরের মাটিতে পরাজিত করব, এবং সেই দাম্ভিক ঘোষণার পরিপ্রেক্ষিতেই ভবানীপুর হয়ে উঠেছিল একটা হাই ভোল্টেজ কেন্দ্র, যেখানে দুই রাজনৈতিক শক্তির সরাসরি সংঘর্ষ হচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই কেন্দ্রের ভোট গণনায় আসলে কি হয়েছিল, যেটা নিয়ে আজ হাইকোর্ট পর্যন্ত বিষয়টা গড়িয়েছে। কলকাতা হাইকোর্ট যে নির্দেশটি দিয়েছে সেটাকে সাধারণ একটা আদালতি আদেশ মনে করলে ভুল হবে। এটা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন।
হাইকোর্ট সুনির্দিষ্টভাবে 3টি জিনিস সংরক্ষণের নির্দেশ দিয়েছে। প্রথমত ইভিএম মেশিন, দ্বিতীয়ত ইভি প্ল্যান্ট স্লিপ মেশিন এবং তৃতীয়ত কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ। এখন একটু ভেবে দেখুন কেন আদালতে এই 3টি জিনিস সংরক্ষণের কথা বলা হচ্ছে। কারণ এই 3টি জিনিসই হচ্ছে একটি নির্বাচনের সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য প্রমাণ। ইভিএম যে ডেটা আছে সেটা বলে দিতে পারে প্রকৃত ভোট কত পড়েছে। ভিভিপ্যাট স্লিপ যাচাই করলে বোঝা যাবে ভোটার যাকে ভোট দিয়েছেন সেই ভোটটা সঠিকভাবে রেকর্ড হয়েছে কিনা। আর সিসিটিভি ফুটেজ দেখালে জানা যাবে কাউন্টিং রুমের ভেতরে কোনো অনিয়ম হয়েছিল কিনা। আদালত যখন এই 3টি একসঙ্গে সংরক্ষণের নির্দেশ দিচ্ছে তখন স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিচারপতি এই মামলাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। এটা কোনো ফ্লাইং ভিজিট নয়, এটা একটা গভীর তদন্তের শুরু হতে পারে। বন্ধুরা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে পিটিশনটি দাখিল করেছিলেন সেখানে কিছু অত্যন্ত নির্দিষ্ট এবং তথ্যভিত্তিক অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগটি হচ্ছে কাউন্টিং প্রক্রিয়া অস্বাভাবিক বিরতি। তিনি দাবি করেছেন যে ভোট গণনার প্রথম 13 রাউন্ড পর্যন্ত সবকিছু স্বাভাবিক চলছিল। প্রতিটি রাউন্ডের পর ঘোষণা দেওয়া হচ্ছিল, ওয়েবসাইট আপডেট হচ্ছিল, কে কত ভোটে এগিয়ে আছে তথ্য প্রকাশ পাচ্ছিল। কিন্তু 13তম রাউন্ডের পর হঠাৎ করে এই আপডেট বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হলো কেন বন্ধ হলো, কি এমন ঘটলো 13তম রাউন্ডের পর যে হঠাৎ করে তথ্য প্রকাশ বন্ধ করে দেওয়া হলো? এই নীরবতাটা কি স্বাভাবিক প্রশাসনিক কারণে ছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এই প্রশ্নটাই আদালতে তোলা হয়েছে এবং আদালত এটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। দ্বিতীয় অভিযোগটা আরও মারাত্মক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, যিনি পশ্চিমবঙ্গের ভোটের সময় নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি পরবর্তীতে বর্তমান সরকারের মুখ্য উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন। এখন এটা যদি সত্যি হয় তাহলে একটা গুরুতর প্রশ্ন ওঠে, যিনি নির্বাচনের সময় নিরপেক্ষ থাকার কথা ছিল তিনি আদৌ নিরপেক্ষ ছিলেন? এই নিয়োগটা কি আগে থেকেই ঠিক ছিল? এই প্রশ্নগুলো কিন্তু ছোট নয়, এগুলো সরাসরি নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের একটা পুরনো নির্দেশনার কথা উল্লেখ করেছেন, যেটা বিহার নির্বাচনের সময় দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো কেন্দ্রে যদি হার জিতের ব্যবধানের চেয়ে বেশি সংখ্যক ভোট বিভিন্ন প্রক্রিয়ায় যেমন ইভিএম রিজেকশন বা এসআইআর প্রক্রিয়ায় বাতিল বা কাটা হয়ে থাকে তাহলে সেই নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলা যাবে। এখন ভবানীপুরের ক্ষেত্রে যে তথ্য উঠে এসেছে সেটা সত্যি চমকে দেওয়ার মতো। দাবি অনুযায়ী প্রায় 44,000 ভোট বিভিন্ন প্রক্রিয়ায় বাতিল বা অগ্রাহ্য করা হয়েছে, অথচ হার জিতের ব্যবধান ছিল মাত্র 15,000 ভোট। অর্থাৎ যত ভোট বাতিল হয়েছে সেটা জয় পরাজয়ের পার্থক্যের প্রায় 3 গুণ। সুপ্রিম কোর্টে নিজেই বেঁধে দেওয়া মানদণ্ড অনুযায়ী এই পরিস্থিতিটা অত্যন্ত সন্দেহজনক এবং তদন্তযোগ্য। একদিকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, অন্যদিকে খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ, আরেকদিকে ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক। এই সবকিছু মিলিয়ে ভারতীয় গণতন্ত্রের ভিত্তিমূলে কিছু গুরুতর ফাটল দেখা দিচ্ছে কিনা সেটা নিয়ে প্রত্যেক সচেতন নাগরিকের ভাবা উচিত। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সামনে কি হতে পারে। প্রথমত, কলকাতা হাইকোর্ট যদি সত্যি ইভিএম, ভিভিপ্যাট এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং সেখানে কোনো অসঙ্গতি পাওয়া যায় তাহলে সেটা শুধু ভবানীপুর কেন্দ্রের জন্য নয়, গোটা পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। কারণ এই একটা কেন্দ্র যদি কারচুপি প্রমাণিত হয় তাহলে স্বাভাবিকভাবে অন্যান্য কেন্দ্র একই ধরনের অভিযোগ জোরদার হবে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের উপর এই মুহূর্তে বিশাল চাপ, কারণ আদালত শুধু একটা পিটিশন গ্রহণ করেনি, সুনির্দিষ্ট নির্দেশনাও দিয়েছে। এখন নির্বাচন কমিশন যদি এই নির্দেশনা পালনে কোনো গড়িমসি করে তাহলে সেটা আদালত অবমাননা হিসেবে গণ্য হতে পারে। তৃতীয়ত, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যতের উপরে যে প্রভাব পড়তে পারে, কারণ ভবানীপুরকে কেন্দ্র করে তিনি যে জয় পেয়েছেন সেটা যদি আদালতে প্রশ্নবিদ্ধ হয় তাহলে তার মুখ্যমন্ত্রী পদের বৈধতাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি মনে করেন, এই তদন্ত শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনতে পারে নাকি এটা অন্যান্য মামলার মতো দীর্ঘসূত্রিতায় হারিয়ে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের রাতেই বলেছিলেন আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। এই কথা কি এবার প্রমাণিত হতে চলেছে? নিচের কমেন্ট করে আপনার মতামত জানান। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণের ভোটাধিকার। আর সেই ভোটাধিকার যদি সুরক্ষিত না থাকে তাহলে গণতন্ত্র শুধু একটা শব্দ হয়ে দাঁড়ায়, তার কোনো অর্থ থাকে না। কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে যে পদক্ষেপ নিয়েছে সেটা হয়তো ছোট একটা পদক্ষেপ, কিন্তু এটা একটা বড় বার্তা দিচ্ছে বিচার ব্যবস্থা এখনো সজাগ আছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। যাদের নাম পরিবর্তন করে দেখুন, একটা মুখ্যমন্ত্রী, আই এম শকড যে রাজ্যের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় উনি নিজের ফেসবুক পেজে, টুইটার হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে উনি লিখছেন একটা ভুল তথ্য দিচ্ছেন, ভুল ইতিহাস বলছেন। লজ্জা! আজকে বাংলার মানুষের একটা বাংলার এমন মুখ্যমন্ত্রীকে পেতে হলো যিনি সম্পূর্ণ ইতিহাসটাকে পাল্টে দিচ্ছেন এবং ভুল তথ্য দিচ্ছেন। লজ্জার বিষয় এটা। শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বলবো কাইন্ডলি হাত জোর করে বলছি পড়াশোনা করুন, তবেই নাম টাম বাদ দেওয়ার কথা ভাববেন। আইডিওলজিকে, শুভেন্দু অধিকারীর আইডিওলজি আমার মনে হয় উনি বৈষ্ণব আছেন, আমি জানি না, ওনার অনেক কিছু দেখে মনে হয় উনি বৈষ্ণব। তো ওনার একটা হিন্দু ধর্মের বিভিন্ন আইডিওলজি আছে, বৈষ্ণব আছে, শৈব আছে, আর শাক্ত আছে, বিভিন্ন আছে। তো ওনার পার্টিকুলার একটা আইডিওলজি সবাইকে আমার মনে হচ্ছে ইম্পোজ করার চেষ্টা করছেন, যেটা লজ্জাজনক। বাংলায় বিজেপি সরকার আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলছে বাংলায় মুঘলদের নাম থাকবে। বাংলায় মুঘলদের নাম থাকবে না? মুঘল কে আছে এখানে? আমার সবচেয়ে প্রথম প্রশ্ন। না, এরা তো মুঘল না। আজকে হুসেন সরওয়ার্দী, শের হুসেন, এরা পড়াশোনায় যায় না। সে অন্য সরওয়ার্দীকে ভেবে যিনি একজন ডাক্তার, বিখ্যাত চিকিৎসক, দেশপ্রেমী, ওনার নাম বাদ দিয়ে দিয়েছে। এরা কাণ্ড, মানে জ্ঞানহীন লোক। তারা পড়াশোনা পুঁথিগত জ্ঞান করে না, এরা RSS এর স্কুলে পড়াশোনা করেছে। এরা RSS এর স্কুলে এমনভাবে পড়াশোনা করেছে যাদের RSS যা বুঝিয়েছে ভুল ভাল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যা বুঝিয়েছে সেটাই তারা ইতিহাস মনে করেছে। আসলে কিন্তু ইতিহাস সেটা নয়। ইতিহাস কোনটা? ইতিহাস হচ্ছে অ্যাকচুয়াল ইতিহাস। আমি বলতে চাই, মুঘলদেরকে কি ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে? ইতিহাস পড়তে গেলে তাদের জানতে হবে যে এই মুঘল ছিল, তো সেইভাবে মুছে দেওয়া যায় না। এবং যাদের নাম পরিবর্তন করে দেখুন, একটা মুখ্যমন্ত্রী, আই এম শকড যে রাজ্যের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় উনি নিজের ফেসবুক পেজে,
টুইটার হ্যান্ডেলে এক্স হ্যান্ডেলে উনি লিখছেন একটা ভুল তথ্য দিচ্ছেন, ভুল ইতিহাস বলছেন। লজ্জা আজকে বাংলার মানুষের, একটা বাংলার এমন মুখ্যমন্ত্রীকে পেতে হলো যিনি সম্পূর্ণ ইতিহাসটাকে পাল্টে দিচ্ছেন এবং ভুল তথ্য দিচ্ছেন। লজ্জার বিষয় এটা। শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বলবো কাইন্ডলি হাত জোর করে বলছি পড়াশোনা করুন, তবেই নাম টাম বাদ দেওয়ার কথা ভাববেন। ধন্যবাদ। না, এই যে মুখ্যমন্ত্রী বলছে যে এটা কি কর্পোরেশনের মধ্যে আছে, ওরা সিদ্ধান্ত নিতে আমি খালি শেয়ার। তো আপনি তথ্যটা ভুল কেন দিলেন? আপনার কি টিম এতটাই বেকার যে তথ্য জানে না? তথ্য ভুল দিলেন কেন? এর জন্য ক্ষমা চান। ওনাকে ক্ষমা চাওয়া উচিত তথ্য ভুল দেওয়ার জন্য, বিকৃত করার জন্য, মিস ইনফরমেশন ছড়ানোর জন্য ওনাকে ক্ষমা চাওয়া উচিত। আমি ক্ষমা চাওয়ার দাবি করছি। কি মিড ডে মিল? দেখুন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে খাওয়া, অন্য জায়গায় খাওয়া, সমাজসেবা করুক, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান সেকুলার কান্ট্রি গভর্নমেন্ট স্কুলে কি জন্য খাওয়া? এটা তো প্রশ্ন। গভর্নমেন্ট স্কুলে কি জন্য? গভর্নমেন্ট স্কুলে খাওয়ানোর দায়িত্ব গভর্নমেন্টের, সরকারের। আর এই দায়িত্ব সরকার পালন করা উচিত। সরকার যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, এর মানে ইসকনকে যখন দিয়েছে, এর মানে সরকার নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে এবং সংবিধান, গণতন্ত্রে, সেকুলার কান্ট্রির গভর্নমেন্ট সেকুলারলি ডিস্ট্রিবিউট করবে, এইভাবে করতে পারেন। একদম 100% দেশ থেকে রাজ্য সব জায়গায় শুধু করাপ্টেড, এর বাইরে অন্য কিছু না। শুধু মানুষকে ঠকানো এই সরকারের, এই ডবল ইঞ্জিন সরকারের কাজই হচ্ছে মানুষ ঠকানো। মানুষকে কিভাবে দ্বিচারিতা করবে তাই ওদের পরিকল্পনা প্রতিটা মুহূর্তে, যে কোনো বিষয়। এগুলো এদের পরিকল্পিত এই ফাঁস করার যা কিছু বলবেন একদম দুর্নীতিতে ভর্তি সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং এই বর্তমানে 2 মাস এই রাজ্য সরকার এসে, এই সরকার সব করাপ্টেড, দুর্নীতি মানে শীর্ষে থাকে এরা। মোদীকে তো বিশ্বগুরু বলা। ওগুলো বাতেলা, ও কিছু ফেক মিডিয়া আছে, তারা বলুন না কোন কাজটা আজ পর্যন্ত 2014 থেকে এসে কোন কাজটা আপনার আমার জনগণের জন্য ভালো করেছে? একটা কাজ বলুন। শুধু প্রথম থেকে 2014 থেকে 380 টাকা গ্যাস দেবে বলে মিথ্যা কথা বলেছেন ওই যে কানা বাবা, সেই থেকে মানে ব্যবসা শুরু করেছিল, অ্যাড করা শুরু করেছিল, সেই থেকে জনগণকে ঠকিয়ে আজকে দীর্ঘ যখন ওদের হাতে ক্ষমতা এসছে, তারপরে ক্ষমতার অপব্যবহার করে আজকে গদিতে বসে রয়েছে। ক্ষমতা থাকে যদি এই রাজ্যে দাঁড়িয়ে বলছি, পশ্চিমবাংলা দাঁড়িয়ে বলছি, নরেন্দ্র মোদী বুকের পাটায় যদি দম থাকে, রাহুল গান্ধী বলেছে ব্যালটে ভোট করে দেখাক, যদি দম থাকে, এক বাপের বেটা যদি হয়। চুরি করেছেন অবশ্যই সবকিছু চুরিতে দেশের প্রধানমন্ত্রী থেকে আমাদের বর্তমানের এই রাজ্য সরকার যে আছে সব জড়িত, টোটালটা। শুভেন্দু অধিকারী তো টাকা নিতে দেখা গিয়েছিল টেবিলের তলায়। ওই যে ওয়াশিং মেশিন আমার কাছে এখন এটা এখানে বার করতে পারি। আমার কাছে একটা সার্ফ আছে, সার্ফ এক্সেল, যে ওই সার্ফ এক্সেলে যে দুর্নীতিকারীরাই যাবে সব ফ্রেশ হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। অবশ্যই, চোর সেও চোর যখন আমি চোর সেও চোর, সে ওইখানে গেছে বলে আজকে ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু তা নিয়ে সরকারের কোনো মন্তব্য নেই। তবে যুবকদের বলা হচ্ছে যে মাসে 3000 2000 এরকম ভাতা দেওয়া। দেখুন, এগুলো আমরা ধরি না। তার কারণ হচ্ছে এই ভাতাতে চলবে না। যদি মানুষের ট্যাক্সের পয়সাটা কমাতো তাহলে মানুষ বেশি উপকৃত হতো। বলবে কোথা থেকে? তাদের তো প্রয়োজন নেই, তারা তো আমাদের নিয়ে চলে না, তারা তো আমাদের খুন চোষা পয়সায় তারা পালিত, তাদের তো দরকার নেই এগুলো। আমরা নিচে থাকি, নিচের লেভেলে থাকি, আমরা বুঝতে পারি কোথা দিয়ে দিনটা যাচ্ছে আর কোথা থেকে মাসটা যাচ্ছে। হুমায়ুন কবিরকে অনুরোধ করব যে এমন কিছু সংলাপ বা এমন কিছু কাজ করা উচিত নয় যেটাতে আইন শৃঙ্খলা জনিত কোনো এমনভাবে পরিস্থিতি তৈরি হয় যেটাই আবার বিজেপিরই হাত শক্ত হয়ে যায় প্রচার করার জন্য। সে ধরনের কথাগুলো না বলাই ভালো। হুমায়ুনবাবু বিরোধিতা করবেন, তিনি তো বিধানসভায় আছেন, এবং মানুষকেও আমরা নিশ্চয়ই মিটিং মিছিল যেখানে যেটা প্রয়োজন আমরা মানুষের দরবারেও যাব, আমরা সর্বাত্মকভাবে বলব, কিন্তু সেটা আইন ভঙ্গ করে বা কোনো এমন উগ্র আচরণ যাতে আইন শৃঙ্খলার অবনতি হয় সেই করে বিতর্ক বাড়াবার অর্থ হয় না। দুটি আলাদা ধর্মের ছেলে মেয়ে যদি তাদের পরিচয় হয়, প্রেম হয়, বিয়ে করে, এটাকে লাভ জেহাদ মানেটা কি? এটা কোনো কাজের কথা হলো? আমরা নিশ্চয়ই যে যা ধর্ম পালন করব, কিন্তু ধর্মের ঊর্ধ্বেও তো কিছু বিষয় থাকে। মাইকেল মধুসূদন দত্ত তো খ্রিস্টান হয়েছিলেন কেন? রাজা রামমোহন রায়, ঠিক আছে, তার সমাধি দাহ নয়, সমাধি তো ব্রিস্টলে কেন? অনেক কিছু দেখতে হবে, দেখে নিয়ে দুম করে আজকে সমাজে এসে লাভ জিহাদ অমুক এগুলো বলার আগে ওরা কি করতে চায় দেখে আমরা নিশ্চিতভাবে এই চাটন ঋতর ওরা আর কি, যেগুলো বালিশ চাটা তৃণমূল,
তো এই বালিশচাটারা একটি বৈঠক ডেকেছেন বলে শোনা যাচ্ছে, সেখানে পুরসভার অনেককে আমন্ত্রণ করা হয়েছে। ফিরাদ হাকিম অ্যারেস্ট হোক, ওই সই যদি অন্যায় হয়ে থাকে। আর যদি আজকে সন্ধেবেলা দেখা যায় তাকে দিয়ে কুনকি হাতির কাজ করানো হচ্ছে, পুরপিতাদের ফোন করা হচ্ছে যে ওখানে চলো ওদের কাছে, তাহলে এটা প্রমাণিত হবে যে শুভেন্দুবাবু ওটা দেখিয়েছেন শুধুমাত্র ওকে চাপে রাখার জন্য। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয় এবং পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে যে অসংখ্য ঘটনা ঘটতেছে এবং ভারতের রাজনীতির মধ্যে তুলপার পরিস্থিতি, এগুলো নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।